হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের যে 7 নম্বর স্কুল আছে অর্থাৎ বারোয়ান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল, তার সমস্ত প্রশ্নগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। প্রথমেই দেখে নাও একের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, বলেছে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। 1.1-এ দেখো পশ্চিমবঙ্গের জমির ঢাল ড্যাশ। পশ্চিমবঙ্গের জমির ঢাল কি হবে? পশ্চিমবঙ্গের জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে, কারণ উত্তর দিকে উঁচু জানি আমি, পাহাড় পর্বত আছে, আমরা ম্যাপের মানচিত্রে উত্তর দিকে দেখলে কি আছে? দার্জিলিং, জলপাইগুড়ি অর্থাৎ পাহাড়ি এলাকা আছে। সেই দিক থেকে দক্ষিণে কি আছে? দক্ষিণে সমুদ্র আছে, আমাদের বঙ্গোপসাগর আছে পশ্চিমবঙ্গের দক্ষিণে। অতএব উত্তর থেকে দক্ষিণে কি হবে? জমির ঢাল দেখা যায়। শূন্যস্থানে উত্তর থেকে দক্ষিণে বসবে। এবারে 1.2-এ দেখো মালভূমি অঞ্চলে ঢেউ খেলানো ভূমির মাঝে ড্যাশ আর পাহাড় দেখা যায়। পাহাড় এছাড়া আর কি দেখা যায়? ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু টিলা দেখা যায়, তাহলে শূন্যস্থানে উঁচু টিলা বসবে। তাহলে মালভূমি অঞ্চলে ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায়। এবারে 1.3-এ দেখো সুন্দরবনের বিখ্যাত গাছটি হলো ড্যাশ। সুন্দরবনের বিখ্যাত গাছ কি বা কার নামে বা কোন গাছের নামে সুন্দরবন নাম হয়েছে? সুন্দরী গাছের নামে। অর্থাৎ শূন্যস্থানে বসবে সুন্দরী। সুন্দরবনের বিখ্যাত গাছটি হলো সুন্দরী। 1.4-এ দেখো বাঁকুড়ার চারিদিকে ড্যাশ জঙ্গল। বাঁকুড়ায় কোন গাছের জঙ্গল দেখা যায়? বাঁকুড়ায় শাল গাছের জঙ্গল দেখা যায়, তাহলে শূন্যস্থানে বসবে শাল গাছ বা শাল গাছের। 1.5-এ দেখো মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিং জেলার ড্যাশ। দার্জিলিং জেলার কোথা থেকে মহানন্দা নদীর জন্ম হয়েছে বা উৎপত্তি হয়েছে? মহালধীরম পাহাড়ের পাগলাঝোড়া থেকে। ঠিক আছে, শূন্যস্থান লিখবে মহালধীরাম পাহাড়ের পাগলাঝোড়া থেকে। মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিং জেলার মহালধীরাম পাহাড়ের পাগলাঝোড়া থেকে বা পাগলঝোড়া থেকে, যা ইচ্ছা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম দেওয়া আছে, কোথাও পাগলাঝোড়া দেওয়া আছে, কোথাও পাগলঝোড়া দেওয়া আছে। 1.6-এ দেখো কয়লা ও পেট্রোলিয়াম দুটোকেই ড্যাশ জ্বালানি বলে। কয়লা ও পেট্রোলিয়াম দুটোকেই কি বলে? জীবাশ্ম জ্বালানি বলে। শূন্যস্থানে জীবাশ্ম লিখবে। ঠিক আছে। এবার 2-এর দিকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। 2.1-এ দেখো বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত কোনটা? বড় রেল স্টেশনের জন্য বিখ্যাত এখানকার মধ্যে অপশনগুলোর মধ্যে কটা হবে ঠিক? হাওড়া। বড় রেল স্টেশনের জন্য বিখ্যাত হাওড়া। 2.2-এ দেখো ছৌ নাচের জন্য বিখ্যাত। ছৌ নাচের জন্য কোনটা বিখ্যাত এখানকার মধ্যে? এই অপশনগুলোর মধ্যে অপশন ক হবে পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত, আমরা জানি, আগের স্কুলগুলোতেও পড়েছো বা বইতেও পড়েছো। এবার 2.3-এ দেখো চৈতন্যদেবের জন্মস্থান কোথায়? চৈতন্যদেবের জন্মস্থান কোথায় আমরা জানি। অপশন খ হবে এখানকার মধ্যে নবদ্বীপে চৈতন্যদেবের জন্মস্থান। এবার 2.4-এ দেখো চিংড়িখালি দুর্গ অবস্থিত। অপশন গ হবে রাইট অ্যান্সার, ডায়মন্ড হারবারে। লুপ্তপ্রায় মাছ হলো কোনটা? অপশন গ হবে রাইট অ্যান্সার, মৌরলা। ঠিক আছে, ভালো করে এগুলো পড়বে। এইবারে দেখো 3-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে হ্যাঁ অথবা না লিখতে বলেছে। দেখে নাও 3.1-এ ক্ষুদিরাম বসুকে গুলি করে হত্যা করা হয়। এটা না হবে। ক্ষুদিরাম বসুকে কি হয়েছিল? ফাঁসি দেওয়া হয়েছিল। 3.2-এ দেখো মেঘনাদ সাহা ছিলেন একজন সমাজ সংস্কারক। এটাও না হবে। কে ছিলেন? তিনি ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। 3.3-এ দেখো মানুষের স্বাস্থ্য একটি সম্পদ। এটা হ্যাঁ হবে, স্বাস্থ্য সম্পদ আমরা জানি। 3.4-এ দেখো বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য চেষ্টা করেছিলেন। এটাও হ্যাঁ হবে। বেগম রোকেয়া স্কুল আছে কলকাতাতে। তারপর 3.5-এ দেখো গান্ধী বুড়ি হলেন কল্পনা দত্ত। এটা না হবে। মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হতো, এটা জানো তোমরা, আগেও পড়েছো। এবার নেক্সট যেটা আছে দেখো 4-এর দিকে যে সমস্ত প্রশ্নগুলো আছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে বলেছি। কোন ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়? এটা আগের ভিডিওগুলোতেও বলেছি, আগের স্কুলগুলোতে এরকম কোশ্চেন ছিল, আগের ভিডিও দেখে আসতে পারো। তাও চলো বলছি। 1960-এর দশকে আধুনিক প্রযুক্তি, উচ্চ ফলনশীল বীজ, ব্র্যাকেট দেখো HYV লেখা আছে, হাই এল্ডেড ভ্যারাইটি অর্থাৎ উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং উন্নত জলসেচ ব্যবস্থার ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে বিশেষ করে গম ও ধান উৎপাদনে যে অভাবনীয় ব্যাপক বৃদ্ধি ঘটেছিল তাকেই সবুজ বিপ্লব বলা হয়। তাহলে এখানে মনে রাখবে কি কি? প্রথমে মনে রাখবে কত সালে বা কোন সময় হয়েছিল, 1960-এর দশকে মনে রাখবে। আর কি জন্য হয়েছিল? উচ্চ ফলনশীল বীজ এসেছিল।
রাসায়নিক সার এসেছিল উন্নত মানের কীটনাশক এসেছিল, আর উন্নত জলসেচ ব্যবস্থা এসেছিল, অর্থাৎ সাবমার্সেবল বা সেলোর সাহায্যে যে কৃষিকাজটা হয় সেটা উন্নত জলসেচ ব্যবস্থা। আর উন্নত যন্ত্রপাতিও এসেছিল, যার ফলে গম আর ধান উৎপাদন, এই দুটো মনে রাখবে। কোন দুটো ফসল? গম প্রথমে, আর দ্বিতীয় নম্বরে ধান। যে অভাবনীয় ব্যাপক বৃদ্ধি ঘটেছিল তাকে সবুজ বিপ্লব বলা হয়। পাশে একটা গম গাছের ছবি দেওয়া আছে, দেখবে। এবার হচ্ছে 4.2-এ দেখো ডিভিসি কেন তৈরি করা হয়েছিল। পাশে ডিভিসির ছবি দেওয়া আছে, দেখো ডিভিসি কি। ডিভিসি একটা ড্যাম বা বাঁধ, এখানে কি করা হয়, দামোদর ভ্যালি কর্পোরেশন জলবিদ্যুৎ উৎপাদন করে। দেখো উত্তরটা দেখে নাও। দামোদর নদের অববাহিকায় প্রতি বছর বিধ্বংসী বন্যা হতো। এই বন্যা নিয়ন্ত্রণ করা, জলসেচের ব্যবস্থা করা, জলবিদ্যুৎ উৎপাদন করা এবং খরাপ্রবণ অঞ্চলে জলের যোগান বজায় রাখার উদ্দেশ্যে ডিভিসি তৈরি করা হয়েছিল। এইখানকার মধ্যে এই অপশানটাকে কেটে দেবে, যে তাপবিদ্যুৎ উৎপাদন করা আছে এইটাকে বাদ দেবে, ঠিক আছে। এটা কিন্তু হবে না। জলবিদ্যুৎ উৎপাদন করা এবং খরাপ্রবণ অঞ্চলে জলের যোগান বজায় রাখার উদ্দেশ্যে ডিভিসি তৈরি করা হয়েছিল, ওইটা বাদ দেবে। দামোদর নদীর অববাহিকা তাহলে প্রত্যেক বছর কি কি কারণে মনে রাখবে, বিধ্বংসী বন্যা হতো, সেই বন্যা নিয়ন্ত্রণ করার জন্য। এখনো বন্যা হয় মাঝে মাঝে, তাও যখন জল চাপ আর সহ্য করতে পারে না, ড্যাম জল ছেড়ে দেয়, তখন কিছু অঞ্চল প্লাবিত হয়ে যায়, তবে সেই রকম টাইপের হয় না আগে যেরকম হতো। তারপরে জলসেচের ব্যবস্থা করা কৃষিকাজের জন্য, জলবিদ্যুৎ উৎপাদন আর খরাপ্রবণ অঞ্চলে জলের যোগান দেওয়ার উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি তৈরি করেছিল। পুরো নামটা মনে রাখবে, দামোদর ভ্যালি কর্পোরেশন, প্রশ্ন আছে। এবারে 4.3-এ যেটা আছে দেখে নাও, তরাই অঞ্চল কোন কোন জেলার মধ্যে পড়ে, এখানকার মাটি কেমন। বিস্তার: তরাই অঞ্চল প্রধানত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার উত্তরাংশে অবস্থিত। মানচিত্রে একটা ছবি দেওয়া আছে, দেখো তিনটা জেলার দেখানো হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার। এই জেলার উত্তরাংশটায় অবস্থিত, অর্থাৎ উপরের দিক থেকে অবস্থিত, ঠিক আছে। মাটির প্রকৃতি কেমন হবে, এখানকার মাটি সাধারণত স্যাঁতসেঁতে হবে। পাহাড়ি অঞ্চলের মাটি কি হয়, স্যাঁতসেঁতে হবে, কারণ গাছ ভেদ করে হচ্ছে সূর্যালোক মাটিতে সহজে পৌঁছায় না, অনেক যেখানে ঘন একটু অরণ্য, আর সবসময় একটা ঠান্ডা বা বরফ পড়ে এরকম একটা ব্যাপার দেখা যায়, যদিও বরফ পড়ে না খুব একটা, তবুও দেখা যায় যে কীরকম হয়, গাছের পাতা ঝরে পড়ে, স্যাঁতসেঁতে হবে। বালি ও নুড়ি পাথর যুক্ত হবে। পাহাড়ি মাটি কেমন, বালি আর নুড়ি পাথর যুক্ত হবে। অম্লধর্মী বা অ্যাসিডিক প্রকৃতির হয়, ঠিক আছে। পাহাড় থেকে বয়ে আনা পলি ও জৈব পদার্থের আধিক্যের কারণে এই মাটি কালো রঙের এবং বেশ উর্বর কিন্তু হয়, মনে রাখবে এটা। এবারে দেখে নাও 4.4 যেটা আছে, সুন্দরবন কিভাবে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের অংশে সুন্দরবনের দ্বীপ সংখ্যা কত বলেছে। গঠনটা কিভাবে হয়েছে দেখে নাও। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর বয়ে আনা পলি, বালি ও কাদা যুগের পর যুগ ধরে বঙ্গোপসাগরের মোহনায় জমা হয়ে এবং সমুদ্রের জোয়ার ভাটার প্রভাবে এই বদ্বীপ বা সুন্দরবন অঞ্চল তৈরি হয়েছে। তাহলে দেখো একটা পাশে মানচিত্র দেওয়া আছে, বঙ্গোপসাগরের ঠিক কাছেই এই মোহনা অবস্থিত। এখানে কিভাবে তৈরি হয়েছিল, এখানে আগে কোনো সুন্দরবন নামক দ্বীপ ছিল না, কয়েক লক্ষ বছর আগে। সেই সময় কি হয়েছিল, সেই সময় গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এই তিনটা নদী হিমালয় থেকে নুড়ি পাথর, বালি এইসব বয়ে আনতো। দিয়ে যেহেতু এটা গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার মোহনা অঞ্চল, সেখানে কি হতো, সঞ্চিত হয়, সঞ্চিত করতে থাকে। এখানে নদীর গতি সবচেয়ে কমে যায় বলে সঞ্চিত করে করে বহু বছর ধরে এই সুন্দরবন অঞ্চল বা এই সুন্দরবন বদ্বীপ গঠন করেছিল, ঠিক আছে। এর দ্বীপ সংখ্যা কত, পশ্চিমবঙ্গের অংশে সুন্দরবনের ছোট বড় মিলিয়ে মোট 102টি দ্বীপ আছে, মানে পশ্চিমবঙ্গের অংশটায়। বাকি অংশটা কোথায় আছে, বাংলাদেশে আছে, প্রায় 33% পশ্চিমবঙ্গে, এবং 66 থেকে 67% প্রায় বাংলাদেশে আছে। এর মধ্যে কি হয়েছে, 102টোর মধ্যে 54টা দ্বীপে মানুষ বসবাস করে, আর 48টা দ্বীপ জঙ্গলে ঘেরা। বুঝতে পেরেছো, ভালো করে পড়বে। এবার 5-এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে বলেছে। গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করতে বলেছে। গঙ্গা নদীর গতিপথ এটা আগেও পড়েছো, আগের ভিডিওগুলোও দেখে আসতে পারো, ওইখানেও ভালো করে বুঝিয়ে বলেছি ছবি দিয়ে। উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর শুরু, উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে। এবার তারপর দুটো ভাগে ভাগ হয়েছে, কোথায় ভাগ হয়েছে আমরা জানি, মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে। বেশি চওড়া ধারটি চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে, তার নাম কি, পদ্মা। আর অন্য ধারা
পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে, এই ধারাটির নাম হচ্ছে ভাগীরথী। হুগলি জেলায় এর নাম হুগলি নদী। শেষে ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর তেমনি অন্য দিকটা অর্থাৎ পদ্মাটাও যে গেছে বাংলাদেশে, সেটাও গিয়ে বাংলাদেশের যে বঙ্গোপসাগরের যে অংশটা আছে সেইখানে মিশেছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে, এখানে পয়েন্ট করে মনে রাখতে পারো। উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে শুরু, এরপর উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে মুর্শিদাবাদের, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে ঢুকেছে। তারপর ধুলিয়ানা থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবং বেশি চড়া ধারটি চলে গেছে বাংলাদেশের ভিতর দিয়ে, তার নাম পদ্মা। আর অপর ধারটি হচ্ছে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে গেছে, এই ধারাটির নাম ভাগীরথী। আর হুগলি জেলার এর নাম হুগলি নদী এবং শেষে ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গল্পের মতো জাস্ট মনে রাখবে। এবার নেক্সট যে প্রশ্নটা আছে দেখে নাও, 5.2-এ জলচক্রের চিত্রটি অঙ্কন করে। এটা আগের ভিডিওতেও দিয়েছিলাম, বা আগের কোনো একটা স্কুলে এরকম কোশ্চেন ছিল, সেটাও দেখতে পারো, বা এখানেও একটা ছবি দিয়েছি দেখে নাও। জলচক্র এটা কিভাবে করবে, এটা নিচ থেকে দেখো। প্রথমে সূর্যের তাপে 5 নম্বর বললাম, 1 নম্বর পয়েন্ট থেকে দেখো। ছবিতে দেখো 1 নম্বরে বাষ্পীভবন লেখা আছে, ইভাপোরেশন, ওইখান থেকে দেখো কিভাবে ইভাপোরেশন হচ্ছে। সমুদ্রের জল বা নদী নালার জল কি হচ্ছে, প্রচন্ড সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে উঠছে। এইবারে সেই বাষ্প কি হচ্ছে, ঘনন হচ্ছে, অর্থাৎ কন্ডেনসেশন হচ্ছে। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়ে মেঘ তৈরি করছে, আকাশে মেঘ হয়ে বেশি বেড়াচ্ছে। সেই মেঘ কি হচ্ছে, ভারী হয়ে 3 নম্বরে দেখো জলকণা বৃষ্টি বা তুষার বা শিলাবৃষ্টি হিসেবে ঝরে পড়ছে, দেখতে পাচ্ছ। 4 নম্বরে সেই বৃষ্টির জল কি হচ্ছে, আবার হচ্ছে নদী, হ্রদ, জলাশয়ে জমা হচ্ছে, গড়িয়ে এসে পাহাড়ের ঢাল থেকে বা সমভূমি থেকে গড়িয়ে এসে জমা হচ্ছে। আর কিছুটা জল ভূগর্ভস্থ বা মাটির নিচে প্রবেশ করছে, ছবিতেই দেখতে পাচ্ছ। সেই জল কি হচ্ছে, 5 নম্বরে আবার আসো, পুনরায় আবার বাষ্পীভবন হচ্ছে সমুদ্র, নদী, জলাশয় থেকে সূর্যের তাপে। এইভাবে একটা জলচক্র ঘটতে থাকছে, অর্থাৎ বাষ্পীভবন হচ্ছে, মেঘ সৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, আবার জল সমভূমি বা পাহাড় থেকে গড়িয়ে এসে আবার হ্রদ নদীতে আসছে, দিয়ে আবার সেই জল পুনরায় সূর্যের তাপে বাষ্পীভবন হয়ে আবার মেঘ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। এইভাবে যে চক্র বা একটা সাইকেল তৈরি হচ্ছে, তাকেই জলচক্র বলছে। বুঝতে পেরেছো? এরকম একটা ছবি আঁকবে স্কেচ করে। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অনেকে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। থ্যাংক ইউ, টাটা।